আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ঈদের আনন্দ শেষে আমরা আবার পড়াশোনায় চলে আসলাম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আমি সাবিয়া সুলতানা, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন কলেজ। আমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাই। আমি আজকে তোমাদের ক্লাস নিব দশম শ্রেণীর ভোকেশনাল শাখার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2 এই বিষয়টা। তো শিক্ষার্থীরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি বের করো। গত ক্লাসে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই অধ্যায় পড়িয়েছিলাম। এই অধ্যায়ের ভিতরে আমি গতদিন তোমাদেরকে রাষ্ট্র এবং নাগরিকতা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা করব তার বাকি অংশ, অর্থাৎ আইন আইন বিষয়ে আজকে আমরা জানব। তাহলে এটা পড়ার আগে আমরা একটু দেখে নেই যে এটা আইন পড়তে যে আমরা আসলে কি কি শিখবো, কি কি জানতে পারবো সেই বিষয়গুলো। আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, এই অধ্যায়ে আইনের উৎস ব্যাখ্যা করতে পারবো, সেই সাথে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তাটা কি সেই সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা মূল পাঠে চলে যাই। আইন আইন হচ্ছে সামাজিকভাবে স্বীকৃত লিখিত বা অলিখিত কিছু নিয়মকানুন, যেগুলো মানুষ সমাজে বসবাস করতে গেলে তাদের আচরণ নিয়ন্ত্রণের জন্য যে কাজগুলো করে, বিধিনিষেধগুলো মেনে চলে, সেগুলোই হচ্ছে আইন। সমাজে বসবাস করতে গেলে কিংবা রাষ্ট্রে বসবাস করতে গেলে মানুষকে এরকম অনেক বিধিনিষেধ নিয়মকানুন মেনে চলতে হয়, মূলত এগুলোই হচ্ছে আইন। তাহলে আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়মকানুন, রীতিনীতি বা বিধিবিধান, এই হচ্ছে মূলত আইন। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে আইনের সংজ্ঞা দিয়েছেন। টি.এইচ. গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন। মানে রাষ্ট্র মানুষের জন্য যে অধিকারগুলো নির্ধারণ করে দিয়েছেন সেগুলোই হচ্ছে আইন। এরকম উড্রো উইলসনের মধ্যে আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতা দ্বারা বলবৎ থাকে। তাহলে আইন সম্পর্কে এই সংজ্ঞাগুলো আলোচনা করে আমরা এটাই জানলাম যে আইন হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত জনগণের জন্য অবশ্য পালনীয় কিছু রীতিনীতি, বিধিবিধান, নিয়মকানুন, এগুলোই হচ্ছে আইন। আইন সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে সামাজিক আইন, একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। সামাজিক আইন কোনগুলো? সমাজে বসবাস করতে যে মানুষ যে ধরনের বিধিনিষেধগুলো মেনে চলে সেগুলো হচ্ছে সামাজিক আইন। আর রাষ্ট্রীয় আইন হচ্ছে রাষ্ট্র জনগণের আচরণ নিয়ন্ত্রণের জন্য, রাষ্ট্রকে সুসজ্জিত সুরক্ষিত রাখার জন্য জনগণের উপর নির্ধারণ করে দেওয়া কিছু আইন বা বিধিনিষেধ, সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় আইন। তাহলে আইন আমরা কত প্রকার পেলাম? 2 প্রকার, একটা হচ্ছে সামাজিক আইন আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। তাহলে এই হলো আমাদের রাষ্ট্র আইন। আইনের বৈশিষ্ট্য: আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়াকলাপ সমূহ নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সার্বজনীন এবং সবাই আইনের চোখে সমান। আইন রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, অবশ্যই পালন করতে হয় জনগণকে। আইন হলো সমাজের প্রচলিত প্রথা, এই হচ্ছে আমাদের আইনের বৈশিষ্ট্য। এরপর আসছে আইনের প্রথাসমূহ, আইনের উৎসগুলো কি, আমরা এখন সেই সম্পর্কে জানব। আইনের উৎস, কোথা থেকে আইনগুলো এসছে, তার উৎসগুলো কি কি, আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব। আইনের উৎস 6টি, সেটা কি কি? প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইনসভা। প্রথমে আসি প্রথা।
কোথা থেকে আইনের মানে আইনের উৎসটা কোথা থেকে কীভাবে? সমাজে বসবাস করতে যে মানুষ সেই প্রাচীনকাল থেকে কিছু নিয়মকানুন মেনে চলে। যে নিয়মকানুনগুলো না মানলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখান থেকে সেই জন্য তারা সেই প্রথাগুলো মেনে আসতেছে দীর্ঘদিন যাবত। সেগুলোই একসময় আইনে পরিণত হয়ে যায়। গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইনই এরকম প্রথা থেকে আসছে। তারপর হচ্ছে ধর্ম। ধর্মীয় অনুশাসন, ধর্মগ্রন্থ থেকেও অনেকগুলো আইন আমাদের এসছে। আমাদের কীভাবে, সেটা মুসলিম ধর্মে হোক, হিন্দু ধর্মে হোক, আমাদের কীভাবে বিবাহ বিচ্ছেদ, বিবাহ সংক্রান্ত সম্পত্তির ভাগাভাগির বিষয়, এরকম বিভিন্ন বিষয়গুলো ধর্মীয়ভাবে আসছে, এসে আমাদের আইন হয়ে গিয়েছে। তো সেগুলোকে বলা হয় ধর্মীয় উৎস। মানে সেগুলো থেকে যে আইনগুলো এসছে সেগুলো হচ্ছে ধর্মীয় উৎস থেকে আসা। এরপর হচ্ছে বিচারকের রায়। বিচারক যখন বিচার করতে যায় তখন অনেক সময় তার নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো দিয়ে সে বিচার কার্য করতে পারে না। তখন তার বিবেক বুদ্ধি দিয়ে বিচার কার্যটা পরিচালনা করতে যেয়ে তখন সে তার অনুযায়ী যে বিচারটা করেন সেইটাই একসময় আইন হয়ে যায়। তো ওই আইনটাকে বলা হয় বিচারকের রায়। আইন এভাবেও আইন, বিচারকের রায় থেকেও আইনগুলো এসছে। তারপরে বিজ্ঞানসম্মত আলোচনা। অনেক সময় আইন সম্পর্কে বই খাতা বা নিয়মকানুন যা আছে বা যেগুলো আছে বা বিচারকদের ন্যায় বিচার সব কিছু মিলিয়েও যখন বিচার করতে পারে না, তখন সে বিচার কার্য নিয়ে বা রীতিনীতি নিয়ে একটা বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয় এবং আলোচনা করে একটা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত উপনীত হয়। ওইটাকেই বলা হয় বিজ্ঞানসম্মত আলোচনা। এভাবেও আমাদের আইনের উৎস, এভাবেও আমাদের আইন আসছে। ন্যায়বোধ। বিচারক যখন ন্যায় বিচার করতে যায় তখন তিনি দেখা গেছে যে ওই তার বিচারকের নিয়ম কানুন সব সাক্ষী সবুজ সব কিছু দিয়ে বিচার করতে পারছেন। তখন তিনি তার বিবেক বুদ্ধি দিয়ে, তার ন্যায় বিচার বোধ দিয়ে অনেক সময় বিচার কার্য পরিচালনা করেন। তখন সেটা আইনে পরিণত হয়ে যায়। ওটাই হচ্ছে ন্যায়বোধ দিয়ে। সর্বশেষ হচ্ছে আইনসভা। এমন কিছু আইন আছে, এমন কিছু রীতিনীতি আছে যেগুলো আইনসভা কর্তৃক নির্ধারিত। আইনসভা বলে দেয়, উল্লেখ করে দেয়, নির্দিষ্ট করে দেয়। তো সেইগুলোই হচ্ছে আইনসভা কর্তৃক। তো এই হচ্ছে আমাদের আইনের উৎস। তো আইনের উৎস আমাদের 6টি। এই 6টি উৎস আমরা একটু ভালো করে নেবেন, ঠিক আছে? সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা কি? সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে আইনের সুশাসনটা থাকলে, প্রতিষ্ঠিত হলে সমাজে জনগণ সুচিন্তিতভাবে নিশ্চিন্তে বসবাস করতে পারে, কোনো রকম ঝামেলা হয় না, দ্বন্দ্ব হয় না। এই জন্য এবং আইন প্রতিষ্ঠিত হয়। কেউ যদি কোনো অন্যায় করে তাহলে তার বিচার হয় এবং মানুষের ভিতরে একটা ভয় থাকে যে হ্যাঁ, অন্যায় করলে আমার শাস্তি হবে, তখন সে অন্যায় কাজ থেকে দূরে থাকে। তো সুশাসন প্রতিষ্ঠায় দুটি ধারণা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে আইনের প্রাধান্য, আরেকটি হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সাম্য। আইনের প্রাধান্য মানে কি? আইনের প্রাধান্যটা হচ্ছে আইনকে মূল্যায়ন করা। আইনের প্রাধান্যটা বজায় থাকতে পারে জনগণ কেউ স্বেচ্ছাচারী হতে পারে না, কেউ কারো সম্পদ জোর দখল করতে পারে না, কেউ কারো উপরে অহেতুক হামলা করতে পারে না। মানে সমাজের যে শৃঙ্খলাগুলো সেগুলো বজায় থাকে। এগুলো বজায় রাখার জন্য অবশ্যই আমাদের আইনকে প্রাধান্য দিতে হবে। এটাই হচ্ছে আইনের প্রাধান্য। আর আইনের দৃষ্টিতে সকলের সামনে, মানে আইনের চোখে সবাই সমান। এখানে ধনী দরিদ্র উঁচু নিচু বলে কোনো কথা নেই। কেউ যদি অন্যায় করে তাহলে তার বিচার হবে। আর কাউকে জবরদখল করে, জোর দখল করে বা বিনা অন্যায় না করলেও তাকে জেলে ভরতে পুলিশ কোনো অত্যাচার করতে পারবে না। এগুলোই হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সাম্য। আর এই সাম্যতা যদি না থাকে তাহলে পরে দেখা যাবে যে জনগণ শান্তিতে বসবাস করতে পারবে না।
পুলিশ বা প্রশাসন জনগণের উপরে তাদের ক্ষমতা প্রয়োগ করবে, তখন জনগণ কি বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে এবং রাষ্ট্র তখন বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। এই কারণে রাষ্ট্রের শৃঙ্খলা বিধানের জন্য এবং আইনকে প্রাধান্য দেওয়ার জন্য, আইনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আইনের দৃষ্টিতে সবাই সমান। এই হচ্ছে আইনের প্রয়োজনীয়তা, সুশাসনের প্রয়োজনীয়তা। সুশাসনের জন্য আইন কেন প্রতিষ্ঠা করতে হবে, কেন আমাদের সুশাসনের জন্য আইনটা অত্যন্ত জরুরি, সেই বিষয়টা আমরা আলোচনা করলাম। তারপর একটা যে কারণগুলো কি, সেটা হচ্ছে যে আইন নাগরিকের স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতা রক্ষা করার জন্য আইনটা অবশ্যই সুপ্রতিষ্ঠিত করতে হবে। সকলের জন্য একই আইন প্রযোজ্য, তাতে করে সবাই কেউ অমান্য করলে পরে শাস্তি পাবে, আইন অমান্য করলে শাস্তি প্রযোজ্য হবে। সবার জন্য একই রকম, ধনী দরিদ্র কোনো ভেদাভেদ থাকবে না। আইন প্রয়োগকারী সংস্থা বিনা অপরাধে নাগরিকদের আটক বা হয়রানি করতে পারবে না। আইন যদি সুপ্রতিষ্ঠিত হয় তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রগতি লক্ষ্য করা যায়। তাহলে এই ছিল আমাদের আইন সম্পর্কে ধারণা। তাহলে শিক্ষার্থী, আমরা একটু বাড়ির কাজ দিই। এই এতক্ষণ যে আলোচনা করলাম, সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের দুটো প্রশ্ন লিখতে দেব, যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। তো এটা যদি তুমি লেখো তাহলে আমার মনে হয় যে এতক্ষণ আলোচনা থেকে তুমি অনেকটাই বুঝতে পেরেছো যে আইন কি, আইনের উৎস কী, কেন আমাদের আইন প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে দুটো প্রশ্ন দিই, সেটা লিখ। আইন কাকে বলে? আইনের উৎসগুলো ব্যাখ্যা করো এবং বাংলাদেশে আইনের শাসন অপরিহার্য কেন, কারণগুলো উল্লেখ করো। তো শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী ক্লাসের জন্য প্রিপারেশন, আগামী ক্লাসে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় পাঠ করব, তার একটা প্রস্তুতি নিয়ে থেকো। তো তার অপেক্ষায় আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।